আচ্ছা, আমাকে একটা জিনিস বলো। আমি অনেক মন্দির দেখেছি আশেপাশে, শিবের সঙ্গে পার্বতী বসে আছে, মানে শিব পার্বতীর মন্দির। বেসিক্যালি ওইসব মন্দিরে দেখেছি শিবরাত্রির দিন বেশি পুজো হয়। ঠিক আছে। আবার বহু জায়গায় আমরা শিবলিঙ্গকেও পুজো করি। তো আমার এইখানে একটা কনফিউশন রয়েছে, কনফিউশন মানে একটা প্রশ্ন, যে আমি যদি শিবলিঙ্গর পরিবর্তে যদি একটা শিব মূর্তিকে বসিয়ে দিই, তাহলে কি, মানে শিব মানে বেসিক্যালি শিবলিঙ্গটার সঙ্গে শিবের মূর্তি, এই দুটোর পার্থক্যটা কি? আমার কাছে এই একটা প্রশ্ন, যে আমি যদি লিঙ্গর জায়গায় শুধু মূর্তিকে বসাতাম, তাহলে কি হতো না? বা সেটা কি তাহলে গ্রহণযোগ্য নয়, বা কি, মানে ব্যাপারটা কি? বুঝতে পারলে আমার প্রশ্নটা? যে হ্যাঁ, শিব ঠাকুরের মূর্তি এরকম অনেক মন্দিরও রয়েছে, আবার শিবলিঙ্গও রয়েছে। বুঝতে তাহলে পেরেছি। এই দুটোর পার্থক্যটা কি? দেখ, ব্যাপারটা হচ্ছে যে যেখানে শিব ঠাকুরের প্রতিমা রয়েছে সেটাকে আমরা সাকার বলে ধরে নিচ্ছি। মানে তার একটা রূপ আছে, হ্যাঁ, তার গলায় হ্যাঁ, পৈতে হ্যাঁ, দেওয়া হ্যাঁ। হচ্ছে, ঠিক আছে, তার মাথায় জটা আছে, ঠিক আছে, তার তার এরকম গলায় ভুঁড়ি সাপ আছে, আছে। গলায় তার সাপ গলায় সাপ আছে, আছে। হ্যাঁ, মাথায় তোর আছে, চাঁদ আছে, অর্ধচন্দ্র, চাঁদ ঠিক আছে। আছে, হ্যাঁ, হ্যাঁ, এগুলো রয়েছে, পরনে বাঘছাল আছে। তাহলে আমরা কি, হ্যাঁ। যখন চোখ বন্ধ করছি তখন আমরা শিব ঠাকুরকে একটা রূপে দেখতে পাচ্ছি। রূপে দেখতে পাচ্ছে। হ্যাঁ। তাহলে রূপ দিয়ে দিলাম শিব ঠাকুরকে, ঠিক আছে। হুম। তাহলে এটা গেল সাকার, ঠিক আছে। আর শিবলিঙ্গ বলতে অনেক কিছু বোঝায়, কিন্তু তোর বোঝার জন্য আপাতত খালি এটুকু বোঝ যে লিঙ্গ বলতে শিবের প্রতীক বোঝায়, ঠিক আছে, প্রতীক। আচ্ছা। যেরকম ধর, আমার বাবা মারা গেছে, ঠিক আছে, তাহলে আমি বাবাকে মনে রাখতে চাই, তার ছবিতে মালা দিতে পারি, বা তার ছবি হুম, রাখলাম, তার সামনে হাত জোড় করলাম, বা ছবিটা রাখলাম, আমার মেয়েকে চেনালাম যে দেখ, ইনি আমার বাবা, হুম, হুম। তাই তো। তাহলে সেটা একটা রূপ হলো। আবার অনেকে কি করছে, যে বাবা মারা গেছে যখন পায়ের ছাপটা আলতা দিয়ে একটা কাগজে তুলে নিলাম, তাহলে অনেকে আবার সেই পায়ের ছাপটাকে নমস্কার করছে। সেখানে কিন্তু তুই আমার বাবাকে কিরম দেখতে ছিল বুঝতে পারবি না। তাহলে সেই পায়ের ছাপটা কিন্তু একটা প্রতীক হয়ে গেল, যে এটা আমার বাবার পায়ের ছাপ, একটা প্রতীক চিহ্ন। আবার অনেকে কি করছে, আমার বাবার ব্যবহার করা খড়ম দুটোকে আমি পুজো করছি, ঠিক আছে, বা আমার গুরুর খড়ম দুটোকে আমি রেখে দিই। খড়ম মানে কাঠের যে উম, আহ, হুম, হুম, আগেকার দিনের। হ্যাঁ, যেটা পরে হাঁটাচলা করতেন ঋষিরা। হুম। তাহলে খড়মটাকে আমি রেখে দিচ্ছি। তাহলে খড়মটা কি হলো? খড়ম দিয়ে কি তুই গুরু, আমার গুরু কিরম ছিল তুই বুঝতে পারবি? যে কত লম্বা ছিল, না। কত মোটা ছিল, কত বয়স্ক ছিল, বুঝতে পারবি না। তো কিন্তু খড়মটাকে আমি কিন্তু যত্ন করে রেখে দিলাম, তার মানে কি, সেটা আমার গুরুদেবের একটা প্রতীক চিহ্ন, প্রতীকী, যে আমি খড়মটাকে রেখে আমি গুরুদেবের স্মরণ করছি। তাহলে হুম, হুম। শিবলিঙ্গ যখন হয়ে যাচ্ছে, তখন সেটা শিবের একটা প্রতীক চিহ্ন হিসেবে ধরা হচ্ছে। এটা গেল আচ্ছা। একটা ব্যাখ্যা। ব্যাখ্যা অনেক আছে, ঠিক আছে, কিন্তু আমি আচ্ছা, এখানে যতটুকু, এখানে আমার একটা, আমি আমি আর একটা প্রশ্ন করি। এ তো না তুমি শিবের ব্যাখ্যা দিই, তাহলে তো এরকম অনেক দেব দেবী আছে। কারোর তো কোনো প্রতীক বলে কিছু পাই না আমরা। যেমন ধরো দুর্গা, দুর্গা রূপেই আমরা তাকে পুজো করছি, তার তো কোনো প্রতীক বলে কিছু নেই। সরস্বতীর কোনো প্রতীক নেই, লক্ষ্মীর কোনো প্রতীক নেই, গণপতির কোনো প্রতীক নেই, শিবেরই কেন প্রতীক? হ্যাঁ, দেখ, প্রত্যেকের প্রতীক আছে, কিন্তু সেটা আমরা জানি না প্রতীক কোথায় পাওয়া যায়। এই যে শিবলিঙ্গ দেখছি, সেটা কি? এটাকে বলা হয় যন্ত্র। যন্ত্র বলি না, যন্ত্র। হুম, হুম, হুম। প্রতীক চিহ্ন ওই থাকে শ্রীযন্ত্রা যেটা বলা হয়। হ্যাঁ, শ্রীযন্ত্র, শ্রীবিদ্যা, ঠিক আছে। বেদে
শ্রীবিদ্যা যিনি আমাদেরকে পড়িয়েছেন, বা যিনি আবিষ্কার করেছেন, লিখেছেন। লিখেছেন, আবিষ্কার করেছেন, তো সে কিভাবে বোঝাবে? শ্রীযন্ত্র সৃষ্টি করেছে, তো যন্ত্রতে তুই প্রত্যেকের প্রতীক পাবি। দুর্গার, মা দুর্গার আলাদা যন্ত্র আছে, ঠিক আছে, মা কালীর আলাদা যন্ত্র আছে, ঠিক আছে, মা সরস্বতীর আলাদা যন্ত্র আছে, গণেশ ঠাকুরের আলাদা যন্ত্র আছে, প্রত্যেকের আলাদা আমাদের হিন্দু ধর্মে কিন্তু যন্ত্র আছে। কিন্তু শিব ঠাকুরের যন্ত্র আমরা সর্বত্র দেখতে পাই, সেই জন্য সেটাই আমাদের, আমরা ভাবি যে কেন শিব ঠাকুরের রয়েছে, যন্ত্র প্রত্যেকের রয়েছে। আমরা যে স্বস্তিক চিহ্ন দিচ্ছি, এই হুম স্বস্তিক হুম চিহ্ন হুম। হচ্ছে গণেশ ঠাকুরের প্রতীক। এবারে সেটাকে 2D থেকে 3D করলে পরেই সেটা কিন্তু একটা মানে পাথরের খোদাই করা একটা জিনিসে পরিণত হতে পারে, প্রতীকে পরিণত হতে পারে। বোঝা গেল? তাহলে প্রত্যেকের প্রতীক আছে, কি প্রতীকী চিহ্ন প্রত্যেকের আছে, প্রত্যেক আচ্ছা দেবদেবীর আছে, ঠিক আছে। এমন কোন দেবদেবী নেই যার প্রতীকী চিহ্ন নেই, প্রতীকী চিহ্ন সবার আছে। কিন্তু আমরা শিবলিঙ্গকে সব থেকে বেশি দেখতে পাই, এবং শুধু আমাদের দেশ কেন, বিদেশেও শিবলিঙ্গকে দেখা যায় বিভিন্ন জায়গায়, কারণ আমার শিক্ষাটা আমাদের দেশ থেকেই সারা বিশ্বে ছড়িয়েছে বলে আমার ধারণা বা আমার মত। সেটা আবার আলাদা বিষয় হয়ে গেল, সেটা একটা লম্বা চড়া। এইবারে এই যে প্রতীক চিহ্ন হচ্ছে, আবার দেখ, শিব ঠাকুরকে তুই বললি যে পার্বতী আর শিব ঠাকুর বসে আছে, সেটা হচ্ছে কি সাকার রূপে পুজো করছি। আবার আরেক হ্যাঁ জায়গায় তুই দেখবি যে নটরাজের প্রতিমা রয়েছে। তাহলে শিব ঠাকুর হ্যাঁ। আমাদের কি নৃত্য কৌশল, মানে নৃত্য যাকে বলা হয়, ওই ওই জিনিসটা, শিব তাণ্ডব বলে না, মানে নৃত্য, হুম হুম ঠিক আছে। সেই বিষয়টা কিন্তু আমরা আবার শিব আগমসে পাই, ঠিক আছে। তো সেইখানে কিন্তু আমি শিব ঠাকুর আর পার্বতীকে একসাথে পাচ্ছি না, সেখানে কিন্তু নটরাজ, যে কিন্তু শিবেরই আর একটা রূপ, তাকে পাচ্ছি। হুম হুম বোঝা গেল? তাহলে শিবেরই বিভিন্ন রকম রূপ আছে। প- পশুপতি, পশুপতি হচ্ছে শিবের আর একটা রূপ, ঠিক আছে, যেখানে শিব বসে আছেন, ঠিক আছে, তার আলাদা ব্যাখ্যা। পশুপতি, পশুপতি মানে কি, যেখানে আমাদের কি, আমরা পশু কতক্ষণ থাকি, যতক্ষণ আমরা ব্রহ্মার কথা শুনে চলি, ব্রহ্মায় বসবাস করি। ব্রহ্মা মানে কোন জায়গাটা? ব্রহ্মা মানে পেট। পেট মানে কি, যে সৃষ্টি, ছেলে বল মেয়ে বল, তাদের বীজ কোথায় থাকে? একটা যে নতুন সন্তান জন্ম পেটে। দেবে তার বীজটা পেট বা তার নিচের দিকে থাকে, ছেলেদেরও তাই মেয়েদেরও তাই। মেয়েদের গর্ভ হচ্ছে পেটে, ইউটেরাস, তাই তো। তো এটা হচ্ছে হুম সৃষ্টির জায়গা, ব্রহ্মা হচ্ছে কি সৃষ্টিকর্তা, তাই তো। এবারে সৃষ্টি তো সবকিছুই হচ্ছে, একটা উম, হাতিও বাচ্চা দিচ্ছে, একটা মোষও বাচ্চা দিচ্ছে, তাই না, একটা গরুও বাচ্চা হুম দিচ্ছে। তাহলে সবকিছুই সৃষ্টি হচ্ছে, এবং এদের ভেতরে কি বলছি আমরা, জীবাত্মা বাস করছে। জীবাত্মা কাদের হুম কাদেরকে বলছি? জীবাত্মা আর আত্মা, এর মধ্যে তফাৎটা কোথায়? সেই তফাৎটা যদি পড়তে চাস, জানতে চাস, সেই বইটা নিয়ে রিসার্চ করতে চাস, তাহলে তোকে পাশুপত্য, পশুপতি কাকে বলা হয় সেটা বুঝতে হবে। যে মানুষ আর জীব, তার মধ্যে তফাৎটা হচ্ছে যে মানুষ যখন শুধু বেসিক নিড গুলো, যে খাবো, উম, খাওয়া দাওয়া, রিপ্রোডাকশন মানে নতুন সন্তানের জন্ম দেওয়া, এইটুকুর মধ্যে, আর শেল্টার মানে একটা থাকা বাসস্থান বা থাকার জায়গা, একটা গুহা, ঠিক আছে, আর নিজের পরিবার, মানে যেরকম লায়ন মানে সিংহের যেরকম একটা প্রাইড থাকে, একটা সিংহ আর হয়তো 10টা সিংহী রয়েছে, তার একটা প্রাইড হচ্ছে, মানে ও ওইভাবে একটা একটা ক্ল্যান সৃষ্টি করেছে, প্রাইড বলে যাকে ইংরেজিতে। হুম তো এইগুলো হচ্ছে কি বেসিক নিড বেঁচে থাকার জন্য। এবারে সিংহ কি, সিংহ জানে যে আমি যদি শক্তি না দেখাই, আমি যদি পশুর প্রবৃত্তিটা না দেখাই, তাহলে অন্য সিংহ এসে ওর সিংহীগুলোকে নিয়ে চলে যাবে, বা সিংহীগুলো ওকে ছেড়ে দিয়ে চলে যাবে। তাহলে এগুলো কি বেসিক নিডের মধ্যে পড়ছে, যে প্রকৃতির মধ্যে যে নিয়মটা চলে, বেসিক নিয়মগুলো, তার উপরে ভর করে দেখবি সমস্ত পশু পাখিরা জীবন কাটাচ্ছে। তাহলে এটাকে কি বলা হচ্ছে? হুম হুম। জীবাত্মা। এবারে জীবাত্মা আর মানুষের মধ্যে তফাৎ কি? মানুষের মধ্যেও জীবাত্মা থাকে,
আমি বলেছিলাম কতক্ষণ? যতক্ষণ হুম। পর্যন্ত না 12 বছর অবধি। 12 বছর অবধি তো সে জীবাত্মা থাকছেই। তারপরেও যে সে হুম। জীবাত্মার থেকে আত্মায় পরিণত হচ্ছে সেটা কিন্তু নয়। আত্মা কখন বলছি? আত্মা বলছি যখন মানুষ অহংবোধ। আধ্যাত্মিক চেতনার পথে হাঁটছে। আমি কে, কেন এসেছি, কি করতে এসেছি, মৃত্যু কাকে বলে, মৃত্যুর পরে কি আছে, যেটা চোখে দেখতে পাচ্ছি তার বাইরে কোনো জগৎ আছে কিনা সেটা নিয়ে যখন মানুষ ভাবতে শিখছে, সেটাকে আরাক অর্থে কি বলা হচ্ছে? সেটাকেই বলা হচ্ছে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা। তো হুম। আধ্যাত্মিকতা কোনো পশু পাখির মধ্যে নেই, মানুষের মধ্যে আছে। কেন আছে? কারণ মানুষের ভেতরে, মানুষের ব্রেনটা উন্নত। এই যে চিন্তা, ইমাজিনেশন পাওয়ারটা আসে হচ্ছে ফ্রন্টাল লোব থেকে। ব্রেনের যে ভাগ আছে এটা হচ্ছে লেফট, হুম। লেফট, লেফট লোব। হ্যাঁ লেফট লোব, লোব। রাইট লোব, আর এটা হচ্ছে ফ্রন্টাল লোব। তো এই ফ্রন্টাল লোব হচ্ছে লেফট লোব, রাইট লোব মানে কি একটা ডিরেকশন বুঝতে শেখায়, আর একটা আমাদের স্মৃতিশক্তি মনে রাখতে শেখায়, পুরোনো জিনিস স্মৃতিগুলোকে ধরে রাখতে শেখায়। একটা একটা জায়গা আছে টেস্ট, স্মেল, টেস্ট, মানে আমাদের যে পঞ্চেন্দ্রিয় সেগুলোকে যে হুম। বিচার করছি, যে আমি এটা গরম, গরমটা যে গরমই সেটা বুঝছে, ব্রেন প্রসেস করছে, সেটা একটা যে অংশ দিয়ে হচ্ছে। ঠিক সেই রকম ভাবে ফ্রন্টাল লোবটা কি হচ্ছে, যে আমাদেরকে ইমাজিন, চিন্তা করতে শেখাচ্ছে। তাহলে যখন একটা যেটা মানুষ, যেটা পশুদের মধ্যে থাকে না, সেটাই বলতে চাইছো? হ্যাঁ, তাহলে সে হয়ে গেল কি পশুপতি। তাহলে তুমি কখন, যখন এই আত্মা পরমাত্মার খোঁজে বেরোলো, তখন সে কিন্তু আর জীবাত্মা থাকলো না। এবং সেটা কখন সম্ভব হচ্ছে? যখন এই ফ্রন্টাল লোবটাকে আমরা কাজ করাচ্ছি, ঠিক আছে, আধ্যাত্মিক চেতনায়। কিন্তু যদি আমরা সেটা না করে পশু পশু প্রবৃত্তিতেই থেকে যাই, যে খেতে ভালো লাগছে, আহ, আমি সারাদিন ধরে খেয়ে চলেছি, আমার মাংস খেতে ভালো লাগছে, আমার সিংহের প্রবৃত্তি নিয়ে আসলাম, আমি খেটে খাবো না, কেউ রোজগার করছে তার থেকে চুরি করে করলাম, শেয়ালের প্রবৃত্তি নিয়ে আসলাম। বা আমি খুব ভক্ত, আমার মনিবের খুব আমি ভক্ত, মানে আমার ভেতরে কুকুরের প্রবৃত্তি দেখা দিল। বা আমার টেরিটরি, এটা আমার জমি, এর ভেতরে কেউ থাকবে না, গাছ পুঁতবে না, পাঁচ পুঁতবে না, কেউ থুতু ফেলবে না, মানে কি আমার টেরিটরি, মানে কুকুরেরও টেরিটরি থাকে। তাহলে কি আর সেই পশুর প্রবৃত্তি দেখা দিল। তো পশু প্রবৃত্তি হচ্ছে কি ব্রহ্মা, মানে সৃষ্টিকর্তা, মানে বেসিক ফান্ডামেন্টাল হচ্ছে ব্রহ্মা, যে সে সৃষ্টি। এবারে হুম। হুম। শুধু বেসিকের ওপরে যখন রয়েছে মানুষ, তখন কি হচ্ছে, ব্রহ্মায় স্থিত রয়েছে। এবার সেখান থেকে মানুষ উন্নত হচ্ছে, আসছে কোথায়? বিষ্ণু। বিষ্ণু মানে বিষ্ণু। ভাব, ভালোবাসা, প্রেম, যত পজিটিভ ইমোশন গুলো আসে। ইমোশন মানে কি বলবো, মানে আমাদের মানসিক অবস্থা, বলি মানসিক অবস্থা, কিন্তু অ্যাকচুয়ালি এই যে ভাব ভালোবাসার যে অনুভূতিগুলো, এই বিভিন্ন পজিটিভ অনুভূতিগুলো, বা কষ্ট লাগা, দুঃখ লাগা, এই যে অনুভূতিগুলো, এইগুলো আমাদের বুক থেকে জন্ম নেয়, হৃদয় থেকে জন্ম নেয়। তো স্থিতি, তো এই মায়া, মায়া কোথায় হয়? বুকে, তাই তো। মা যে ছেলেকে ভালোবাসছে, সেখানে কোনো যুক্তি খাটে? বা সন্তান যে বাবাকে ভালোবাসছে, বাবাকে আগলে রাখার চেষ্টা করছে, এখানে কি কোনো যুক্তি খাটে? তা তো নয়, এটা তো না। ভালোবাসা। আজকে যে আমি কৃষ্ণকে, আজকে যে আমি কৃষ্ণকে ভালোবাসছি, বা শিবকে ভালোবাসছি, বা রামকে ভালোবাসি, সেটা কি কোনো যুক্তি দিয়ে? তা তো নয়। তাহলে ভক্তি, ভক্তিটা আসছে, ভালোবাসাটা আসছে হৃদয় থেকে, সেটা হচ্ছে বিষ্ণু স্থান। সেই জন্যে বিষ্ণু হচ্ছে ভক্তি মার্গের প্রতীক, যে খালি নাম জপ করে যাও, প্রধানত, মূলত নাম জপ করে যাও, ঠিক আছে। তাহলে এটা হলো বিষ্ণু স্থান। আর তারপরে হলো কি শিবের স্থান, এই যে বললাম পশুপতি, যে পশুবৃত্তি থেকে যখন আমি স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিক হয়ে উঠলাম, যখন আমি সচেতন, শুধু ভালোবাসলাম তা তো নয়, এবারে ভালোবাসছি, কাকে ভালোবাসছি তার সম্পর্কে জানা, তাকে দেখতে চাওয়ার ইচ্ছা, তাকে বুঝতে চাওয়ার ইচ্ছা, তার কথা মেনে চলার ইচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু কর্ম ঢুকছে সেখানে, এবং তার সাথে কিন্তু জ্ঞান ঢুকছে সাথে। শুধু অন্ধবিশ্বাস নয় কিন্তু, যখনই বিশ্বাস, ভাব, ভালোবাসাটা জ্ঞানের মাধ্যমে হচ্ছে,
তখন কিন্তু তার ভেতরে আর পশু প্রবৃত্তি তো থাকছেই না, বরং সে আধ্যাত্মিক চেতনার দিকে উন্নত হচ্ছে। মানে নিজেকে মুক্ত, মুক্ত আমরা কি মোক্ষর থ্রুতে মুক্তি হয়, হুম তাহলে হুম হুম মোক্ষর দিকে যাচ্ছি, মোক্ষ লাভের দিকে যাচ্ছি। মোক্ষ লাভ মানে ভোগ যেখানে আর থাকবে না, সে স্বর্গ হোক বা নরক হোক বা পুনর্জন্ম হোক, ভোগ যেখানে আর থাকবে না সেটাকে বলা হচ্ছে মোক্ষ। সশরীরে কি মানসিক সেটা আমি আগে অন্য আমার ভিডিওতে হুম হুম বলেছি। হুম তাহলে বোঝা গেল যে যেরকম নটরাজ একটা একটা রূপ শিবের, তেমনি আর একটা রূপ হলো কি পশুপতি। পশুপতি হচ্ছে আর একটা রূপ। এইবারে দেখ শিব ঠাকুর আমাদেরকে কি দিয়েছে, যেরকম বেদ আছে উপনিষদ আছে, ঠিক আছে, তেমনি শিব আমাদেরকে দিয়েছে তন্ত্র। এবং তন্ত্র আমরা কোথায় পাই? তন্ত্র পাই হচ্ছে শিবাগম, শৈব আগম শাস্ত্র। মানে শিব ঠাকুর আমাদেরকে 28খানা, কেউ বলে 11টা, কেউ বলে 10টা, কেউ বলে 28টা আগম শাস্ত্র। এবং আগম শাস্ত্র মানে এক একটা শাস্ত্র এক একটা জিনিস নিয়ে, এক একটা বিষয় নিয়ে আলোচনা করে ইন ডেপথ। যেরকম ধর, আমি কথার কথা বলছি, যে দেখ শিব ঠাকুরের প্রতিমাই হোক বা শিবলিঙ্গই হোক, সাপ দেখতে পাস তো? সাপ হুম দেখা হুম। যায়, শিব ঠাকুরের গলায় সাপ আছে বা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শিবলিঙ্গর ওপরে সাপ আছে। তাহলে সাপ মানে কি? সাপ মানে সর্প বোঝায়, আবার সাপ মানে নারী বোঝায়, আবার সাপ মানে নাগা বোঝায়। এবারে নাগা কারা? শেষ নাগ, অনন্ত হুম নাগ, হুম শুনেছিস তো নামগুলো? হুম 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 তাহলে শেষ নাগ কাকে বলা হয়? আমরা এই এগুলো হচ্ছে জ্ঞান মার্গের যারা পথিক তারা এগুলো নিয়ে ভাববে। শেষ নাগ আমরা বলি পতঞ্জলিকে, ঋষি পতঞ্জলিকে বলি আমরা শেষ নাগ। তার মানে নাগা যেটা, সেটা হচ্ছে একটা, যেরকম আমরা বলছি যে ধর বাঙালি বা হিন্দুস্তানি বা মারাঠি, একটা জাতিকে বোঝাচ্ছে। তেমনি একটা হুম হুম ক্ল্যান যারা, যাদেরকে বলা হচ্ছে নাগা। এবং তারাই কিন্তু সব থেকে পুরনো, মানে আমাদের সভ্যতার মধ্যে নাগারাই সব থেকে পুরনো বলে শিবাগমে বলা হয়েছে, শৈব আগম শাস্ত্রে। ঠিক আছে? তাহলে শৈব আগম শাস্ত্রের মধ্যে প্রধানত শিবাগম দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে তোর রুদ্র আগম শাস্ত্র, যেটা ভয়ঙ্কর রূপ, মানে তন্ত্র, ভয়ঙ্কর রূপ। আর একটা হচ্ছে শিবাগম। শিবাগম আর রুদ্র আগম, দুটো আগম শাস্ত্র, একটা শান্ত রূপ একটা ভয়ঙ্কর রূপ। এবার এই যে রুদ্র রূপ, তার মধ্যে কি পড়ছে? বিষ। বিষ নিয়ে, বিষ কাকে বলে? যে যে জিনিসটা আমাদেরকে মেরে ফেলতে পারে। তো সেই হুম হুম সেই বিষাক্ত জিনিস নিয়ে রিসার্চ করে সেইগুলোকে যখন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারছি, তার যে শাস্ত্রটা, সেটা এই নাগ প্রজাতি থেকে এসছে। এবং সেটা কে দিয়ে গেছে? শিবাগম শাস্ত্রের মধ্যে রয়েছে। তো নাগা প্রজাতির থেকে উঠে আসা এই শাস্ত্র, যেটা আরো রিফাইন্ড হয়ে শিবের আগম শাস্ত্রে ঢুকেছে। বোঝা গেল? বুঝতে পারলি? তাহলে সাপ বলতে সর্প বোঝাচ্ছে, এবং তাতেও দেখ বিষ রয়েছে। আবার শিবের গলায় নীলকণ্ঠ, সেখানেও বিষের ব্যাপার আছে। তাহলে আবার শাস্ত্র যেটা, একটা শাস্ত্র আছে যেটা শুধু বিষ নিয়ে আলোচনা করা হয়েছে, যে সাপে কামড়ালে কি করে বাঁচতে হয়, ঠিক আছে, সাপের বিষ থেকে ওষুধ কি করে তৈরি করতে হয়, ঠিক আছে, বা কোন কোন জিনিস কার কার সাথে রিয়াক্ট করালে, যেরকম সালফার, সালফার কতটা বিষাক্ত হতে পারে, বা যে এলিমেন্টস গুলো, ধাতুগুলো, বিভিন্ন ধাতু, যে তামার মধ্যে আমাদের সব থেকে পবিত্র ধাতু কি? তামা। কিন্তু সেখানে আবার কি বলা হচ্ছে? তামার মধ্যে টক দিতে পারবে না। কেন দিতে পারবে না টক? তামার পাত্রে যদি তুমি টক রাখো, কমলা লেবু রাখো, তাহলে সেটা তেতো হয়ে যাবে, কারণ ওই বিষক্রিয়া হচ্ছে। তাহলে বিষ মানে যে শুধু সাপের বিষ তা কিন্তু নয়। বিষ বলতে এই যে ধাতুরা, ধূত্রফুল, ধূত্রফুল বিষ। তাহলে তার থেকে কি করে আমি ওষুধ বার করব, সেই সমস্ত বিষয় এই 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 শাস্ত্রের মধ্যে আছে। এবং সেই জন্য শিবের গলায় আমরা, মানে এটা আমার একটা যুক্তি, অনেক যুক্তি থাকতে পারে,
কিন্তু এটা হচ্ছে একটা কারণ, যেটা যেটা ওই যে বললাম প্রতীক চিহ্ন হিসেবে শিবের গলায় সাপ থাকে। হুম। মানে শিব ঠাকুর আমাদেরকে এই এই শাস্ত্রটা দিয়ে গেছে, যেখান থেকে কোন জিনিসের সাথে কোন জিনিস রিয়াক্ট করলে বা কি খেলে বিষক্রিয়া হতে পারে, এবং তার থেকে বাঁচার কি কি উপায়। যে ভাং আচ্ছা। খাচ্ছে, এই দেখ সাইকেডেলিক, এগুলোকে কি বলিস, ভাং, সিদ্ধি, গাঁজা, ঠিক আছে, ধূত্র, এগুলো হচ্ছে সব সাইকেডেলিক। মানে সাইকেডেলিক মানে আমরা যে জিনিসটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেটার বাইরে নিয়ে চলে যায়, সেটা আমাদেরকে অন্য জগতে নিয়ে চলে যায় এই নেশাগুলো, তাই তো। তো অন্য জগতে হ্যাঁ। যে নিয়ে যাচ্ছে মানে কি, ইমাজিনেশন ঢুকছে। তো সেটাকে কিভাবে কন্ট্রোলড ওয়েতে, বিষকে কি করে আমি ওষুধ বানাবো বা অমৃততে পরিণত করব, সেটা সেই শাস্ত্রে রয়েছে। বোঝা গেল? তাহলে শিব ঠাকুরের প্রত্যেকটা যে প্রতীকগুলো রয়েছে সেইগুলো দেখলে পরে, এবং সেগুলোকে মানে রিসার্চ করলে পরে তবে আমরা বুঝতে পারবো যে কোনটা কি। এবারে দেখ, কোন শিবলিঙ্গ, সেটা আবার দেখ, কিছু শিবলিঙ্গ আছে যেটা হচ্ছে ম্যাগনেটিক, বিশাল বড়, যেটা আমার যদ্দূর মনে হয় সোমেশ্বরে আছে, যে বিশাল বড় শিবলিঙ্গ, কিন্তু সেই শিবলিঙ্গটা তার ভেতরে চুম্বকের ক্ষমতা আছে, চুম্বকের ক্ষমতা। তাহলে সেটা তো আজ থেকে আমি বলছি 10,000, 11,000, 15,000 বছর আগের কথা, তাই তো। তো তখনকার দিনে চুম্বক কাকে বোঝা বলে, সেটা তো একটা বিষয়, একটা পড়াশোনার গবেষণার বিষয়। তাহলে হুম হুম। সোমেশ্বরে যেটা আছে, সেটা আমি যদ্দূর মনে হয় আমি ঠিক বলছি, সোমেশ্বরের শিবলিঙ্গ শূন্যে ভাসত, মানে জনিপীঠের ওপরে মানে যেটা ভাসত। গুজরাটে আছে, হ্যাঁ, সোমেশ্বর যেটা গুজরাটে আছে। হ্যাঁ, এবং সেটাকে এমন ভাবেই স্থাপনা করা হয়েছিল যে ওটা ভেসে থাকতো, এবং তার আশেপাশে, ওটা তো সমুদ্রের পারে, এবং আশেপাশে যত হুম হুম। জাহাজ যদি আমাদের দেশে আক্রমণ করতে আসতো, তাহলে তার ম্যাগনেট, মানে এই চৌম্বক শক্তি ওই জাহাজের যে ম্যাগনেটটা, তার উপরে প্রভাব ফেলে সেটা ক্ষতি করত। এবং পরে তো যখন মুঘল সম্রাটরা আসে, তখন সেটার উপরে আগুন দিয়ে ঠান্ডা, পাথর কি করে ভাঙতো আগেকার দিনে, পাথর ভাঙা হতো যে প্রথমে গরম পাথরটাকে গরম 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 করা জল। হতো হ্যাঁ। আগুন জ্বালিয়ে, তারপরে গরম জলে নয়, আগুন লাগিয়ে নানা উপায়ে হুম সেটাকে হুম। তেতে দেওয়া, মানে প্রচন্ড হিট দেওয়া, এবং তারপরে সেটার মধ্যে ঠান্ডা জল ফেলে দেওয়া। তো ঠান্ডা জল ফেলে তখন সেই পাথরটা ক্র্যাক চলে ফেটে যেত। তো এইভাবে ধ্বংস করা হয়েছে প্রচুর শিবলিঙ্গ একটা সময়। কিন্তু সোমনাথের শিবলিঙ্গ সেটা ধ্বংস করতে পারেনি মুঘল সম্রাটরা, কিন্তু সেটা এখন আর ভেসে থাকে না। সেটার ওই চুম্বকের কথা, চুম্বককে হিট দিলে কি হয়, ম্যাগনেটিক পাওয়ার চলে যায়, তো সেটা এখন নেমে এসেছে। তো এটা গেল। কেন আমি এগুলো কেন বলছি, কারণ সব শিবলিঙ্গকে কিন্তু এক ডেফিনিশনে ফেলা যাবে না, যে শিবলিঙ্গ মানে এই কোনো একটা পার্টিকুলার ডেফিনেশন শিবলিঙ্গর হয় না। এক একটা বিশেষ শিবলিঙ্গর এক একটা আলাদা মানে আলাদা আলাদা প্রয়োগ আছে। যেরকম ধর আর একটা বলছি, সোমনাথ হয়তো অনেকে বুঝলো না বা বিশ্বাস করবে না, আর একটা বলি, রসলিঙ্গ। রসলিঙ্গ কাকে বলে? তখনকার দিনে, হাজার হাজার বছর আগে, মার্কারি, মার্কারি কি জলের থেকে ভারী এবং মেটাল। তাহলে মার্কারিকে সলিডে, ওটা তো সবসময় লিকুইড ফর্মে থাকে, তো তরল হুম অবস্থায় হুম। থাকে তো মার্কারি। এবারে মার্কারিকে কি করে সলিড ফর্মে কনভার্ট করা যায়, শক্ত করা যায়, সেই পদ্ধতিটা রসলিঙ্গ। যারা রসলিঙ্গ, মানে যারা ওই মন্দিরে যাবে, ওইখানকার পুরোহিতদের কাছ থেকে যারা প্রথম ওই শাস্ত্রগুলো পড়বে, যে রসলিঙ্গের বৈশিষ্ট্য কি, সেও শিবের কাছ থেকে আগম শাস্ত্রের মধ্যে এসছে। মানে দ্যাট ইজ এ ডিফারেন্ট বুক অল টুগেদার, ডিফারেন্ট চ্যাপ্টার। মানে কেমিক্যাল কিভাবে, মানে ওই মেটালার্জি বলছিলাম না, যে এই ধাতুর সাথে এই হুম ধাতু হুম। মিশিয়ে, বা এই ধাতুকে গরম করে, বা এই ধাতুর সাথে এই ধাতুকে মিশিয়ে সেটাকে ঠান্ডা করে, এই জিনিসগুলো কি হচ্ছে, এগুলো বেসিক্যালি মেটালার্জি বা কেমিস্ট্রির মধ্যে পড়ছে। তাহলে ওই কেমিস্ট্রি সাবজেক্টটা তুই পাবি হচ্ছে ওই রাসালিঙ্গের মাধ্যমে। মানে ওটাকেই উদাহরণস্বরূপ দিয়েছে, দেখো এটা হুম এই হুম হুম। লিঙ্গকেও পুজো করা যায়। এই লিঙ্গটা কি, মার্কারি। মার্কারিকে বাংলায় কি বলে আমি জানি না। যাই হোক। তাহলে মার্কারি দি, পারদ, 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 পারদের পারোটা। শিবলিঙ্গ।
ঠিক আছে? তাহলে পারদের শিবলিঙ্গ মানে তখনকার দিনে তারা এতটা উন্নত ছিল, আমাদের পাশ্চাত্য সভ্যতা তো তার ধারে কাছে যেতে পারেনি। তারা তো মানে হাজার দুয়েক বছরও হলো না যে তারা মোটামুটি অ আ ক খ বা এবিসিডি বলতে শিখেছে। আর এটা আমি বলছি কবেকার কথা, মানে 10,000 8,000 বছর আগের কথা। তখনকার দিনের মানুষরা তখন কি করতো, যে কেমিস্ট্রি সাবজেক্টকে, এবারে কেমিস্ট্রি সাবজেক্টে তো কেমিস্ট্রির জিনিস থাকবে, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে তো কেমিস্ট্রির জিনিস থাকবে। তো হুম হুম যেই মন্দিরে কি রসলিঙ্গ রয়েছে, মানে কি বললাম, পারদে শিবলিঙ্গ রয়েছে, তো সেইখানে যদি তুই আরতি করার স্টাইল, পুজো দেওয়ার স্টাইল, সংস্কৃত মন্ত্রগুলো, ঠিক আছে, সেগুলো যদি গবেষণা করিস, তাহলে তুই ওখান থেকে, যদি জানার ইচ্ছে থাকে, তাহলে তুই সেখান থেকে কি পাবি, কেমিস্ট্রি সাবজেক্টটা পাবি। তাহলে দেখ, একটা বললাম বিষের ব্যাপার, আর একটা হলো নৃত্যের ব্যাপার, আর একটা হলো কি কেমিস্ট্রির ব্যাপার, ঠিক আছে? এইবারে দেখ, মহাকালেশ্বর, মহাকালেশ্বর নাম শুনেছি, অনেক জায়গাতেই এটা একদম। দেখতে পারবি। তো মহাকালেশ্বরকে নিয়ে যদি বলতে চাস, দেখ সব শিবলিঙ্গর ওপরে, বিশেষত মহাকাল, কাল বলতে আমি কেন মহাকালেশ্বর বলছি, কারণ কাল বলতে সময় বোঝায়, ভূত বর্তমান ভবিষ্যৎ এই তিনটে মিলিয়ে কাল হয়, ঠিক আছে? তাহলে কাল নির্ণয় করাটা বা পঞ্চাঙ্গ ক্যালেন্ডার, সেই বিষয়ে রিসার্চ করতে গেলে পরে মহাকালেশ্বর, ঠিক আছে? এইবারে দেখ, সামান্য জিনিস, শিব মহাকালেশ্বর শিবলিঙ্গের ওপরে একটা বিশাল বড় ঘট রাখা আছে, তার মধ্যে জল দেওয়া হয় এবং টপ 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 করে পড়তে থাকে, তাই তো? এটা জিনিসটা কি? আমরা যুক্তি ছাড়া যদি ভক্তি দিয়ে বিশ্বাস করি, ভক্তি মার্গে চলি, তাহলে বলবে যে না, শিব ঠাকুর জল ভালোবাসে, সেই জন্য শিব ঠাকুরের মাথায় যাতে সব সময় 24 ঘন্টা জল পড়তে থাকে, হুম তাই হুম আমরা জলটা এরকম কলসির মাধ্যমে করে দিতে থাকি। এটা হচ্ছে ভক্তি মার্গের। কিন্তু জ্ঞান মার্গের যুক্তি হচ্ছে যে ওটা শিবলিঙ্গকে ভেজাচ্ছে তো ঠিক আছে, ওটা আমি মানছি সেই যুক্তিটা, কিন্তু এর আলাদা একটা বইও আছে, এটা একটা শিক্ষার বস্তু, সেটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে কাল যন্ত্র, কাল যন্ত্র। ওই যে বললাম যন্ত্র, যন্ত্র মানে কি, যেটা দিয়ে হুম। আমরা কালকে মাপতে পারবো, মানে সময়কে মাপতে পারবো। খুব সিম্পল জিনিস, আমরা এখন স্যান্ড ক্লক, বুঝিস তো স্যান্ড ক্লক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডুগডুগির মতন দেখতে, এক পাশে বালি ভরা থাকে, ডুগডুগিটাকে উল্টো করে হুম। দাও, যতক্ষণে পুরো বালিটা, উপরের বালিটা নিচে পড়ে যাবে, ততক্ষণে হয়তো 1 মিনিট হলো বা 1 ঘন্টা হলো, সেই অনুযায়ী এক একটা ঘড়ি হয়, স্যান্ড ক্লক হয়। তো এইখানে হ্যাঁ। ওই কলসিটা যে ভরা হচ্ছে, সেটাও সময় নির্ণয় করছে। কি সময়? যে এই যে কলসিতে আমি জল ভরে দিলাম কানা অবধি, এবার এই যে টপ টপ করে পড়ছে, দেখা গেল যে সেটা ওই শেষ হতে 1 ঘন্টা লাগছে, বা 2 ঘন্টা লাগছে, বা 4 ঘন্টা লাগছে, মানে এক প্রহর, বা 12 ঘন্টা। তো এই সময়টাকে মাপা হচ্ছে ওই যন্ত্রের দ্বারা। এবারে তুই ধর একটা কোনো কাজ করছিস, যে তুই হয়তো একটা সাধনায় বসলি, সেখানে তোকে 1 ঘন্টা ধরে বসে থাকতে হবে। তাহলে 1 ঘন্টা ধরে যে তুই বসে থাকবি, তোর তো ঘড়ি নেই হাতে, তখনকার দিনে তো আর ঘড়ি ছিল না, স্টিলের ডায়লারা হুম ঘড়ি ছিল না, তা মাপবি কি হুম দিয়ে? হুম। 1 ঘন্টা তুই মাপবি কি করে তখন? কি দিয়ে মাপবি? তোকে যদি আমি ঘড়ি না দিই আর যদি বলি 1 ঘন্টা মাপ, মেপে দেখা, কি করে মাপবি? তাহলে দুভাবে মাপা যায়, তার মধ্যে একটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে একটা ঘটিতে আমি একটা ছোট্ট ফুটো করে দিলাম, এবং সেটা অবশ্যই যে কেউ তৈরি করে না, তাই সেটা তৈরি করার জন্য কোনো, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, কোনো এক ঋষি সেটাকে তৈরি করত, এবং সে বলে দিত এই নয় 1 ঘন্টার লাগবে, একটা দিয়ে দিল কলসি, তাতে ছোট্ট ছিদ্র, তোমাকে খালি নিয়ে গিয়ে ঝুলিয়ে দিতে হবে, তাতে জল ভরে দিলে সেটা শেষ হবে 1 ঘন্টায়, 1 ঘন্টায় শেষ হয়ে গেল মানে 1 ঘন্টা হয়ে গেছে। তখনকার দিনে ঘড়ি ছিল না বলে এই ব্যবস্থাটা, দেখ কত ইন্টারেস্টিং। কিন্তু আমরা এগুলোকে বোঝারই চেষ্টা করি না, জানারও চেষ্টা করি না যে এটার মানেটা কি, বা এ ছাড়া আর কোনো ব্যাখ্যা আছে কিনা। তাহলে এটা গেল। আচ্ছা, আর একটা জিনিস দেখ, তাহলে আমরা কি 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 দেখছি প্রতীক হিসেবে, প্রতীক কোনটাকে বলবো, যে আমার বাবা আমাকে যেটা শিখিয়ে দিয়ে গেছে, তার হাতে লিখে বলে গেছে, শিক্ষাটা দিয়ে গেছে, সেটা আমি পড়ছি যখন, আমি কাকে স্মরণ করছি? সেটা কার প্রতীক? আমার বাবার বাবার প্রতি। যখন, বাবার প্রতীক তো, তেমনি সে, তেমনি যখন শৈবাগম, যখন শাস্ত্র, সেটা কার শৈবাগম কার থেকে আসছে? শিব ঠাকুরের শিবের দেওয়া, থেকে। শিব ঠাকুরের থেকে।
তাহলে যখন আমি আগম শাস্ত্র পড়ছি, তাহলে সেটা কার কার মাধ্যমে দেওয়া, সেটা কাকে সিগনিফাই করছে? শিব ঠাকুরকে সিগনিফাই করছে। শিবকে। ঠিক আছে। এইবারে দেখ, বিভিন্ন জায়গায় তুই দেখবি যে শিবের 5টা মুখ আছে, মুখলিঙ্গ। মুখলিঙ্গ মানে একটা লিঙ্গর ওপরে 5টা দিক আছে, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আর ওপরে একটা, ঊর্ধ্বে একটা। তাহলে এক একটা দিক থেকে উনি এক একটা শাস্ত্র বলে গেছেন। ঠিক আছে। এবারে ধর, তুই অঘোর শাস্ত্র নিয়ে, অঘোর তন্ত্র নিয়ে কাজ করছিস। তাহলে অঘোর তন্ত্র নিয়ে যখন কাজ করবি, তখন কিন্তু শিবলিঙ্গর একটা দিকে তোকে বসে সেই সাধনা করতে হবে। তুই শিব ঠাকুরের যে কোনো দিকে বসে, মানে শিবলিঙ্গর যে কোনো দিকে বসে করতে পারবি না। ঠিক আছে। আচ্ছা। তো এই এই যে শাস্ত্রগুলো এসছে, এই শাস্ত্রগুলো বলছে যে শিব ঠাকুর এক একটা, মানে শিবলিঙ্গকে তো শিব ঠাকুরের প্রতীক বলা হচ্ছে। এবারে এর ইস্ট, হুম ওয়েস্ট, হুম নর্থ, সাউথ এবং ওপরে, এই 5টা যে দিক আছে, এই 5টা দিক থেকে 5টা আলাদা আলাদা শাস্ত্র বেরিয়েছে। এবং যেই শাস্ত্রটা নিয়ে তুই অধ্যয়ন করছিস, পড়াশোনা করছিস জ্ঞান মার্গে, তাহলে বা হুম চর্চা হুম। করছিস, ঠিক আছে, সবকিছু নিয়ে তো সম্ভব নয়। তাহলে যেই শাস্ত্র নিয়ে তুই আধ্যাত্মিকতার পথে চলছিস, তাহলে সেই শাস্ত্র অনুযায়ী তোকে শিবলিঙ্গকে, শিবলিঙ্গের সেই দিকে, সেই পাশে ফিরে তোকে বসতে হবে। যে কোনো দিকে মুখ করলে হবে না। ঠিক আছে। যেরকম ধর, তুই আহ আহ বামদেবের যদি উপাসনা করিস, বামদেব, তাহলে সেটা সেটা যদি করতে হয়, তাহলে শিবলিঙ্গর উত্তর দিকে বসে তোকে আরাধনা করতে হবে। যদি অঘোর শাস্ত্র বা অঘোর তন্ত্র জানতে হয়, তাহলে শিব ঠাকুরের দক্ষিণ দিকে, শিবলিঙ্গর দক্ষিণ দিকে বসে তোকে জানতে হবে। যদি তৎপুরুষ, তৎপুরুষায় নমঃ বলি না, তো তৎপুরুষ যে গ্রন্থটা আছে, সেটা বিষয়ে যদি আলোচনা করতে হয় বা অধ্যয়ন করতে হয় বা সেই পথে যদি চলতে হয়, তাহলে তোকে পূর্ব দিকে বসে কাজ করতে হবে, মানে শিবের উপাসনা করতে হবে। তো এইগুলো হচ্ছে এক একটা দিক। তাহলে বুঝতে পারলি মুখলিঙ্গ কাকে বলছে? শিবলিঙ্গই কিন্তু, কিন্তু মুখলিঙ্গ, মুখলিঙ্গ কি বোঝাচ্ছে? যে মুখলিঙ্গ এই শিক্ষাটা দিচ্ছে যে এক একটা দিক থেকে শিব যখন পূর্ব দিকে বসে জ্ঞান দিয়েছেন, তখন একটা আহ, একটা কি বলে, একটা শাস্ত্র নিয়ে। শাস্ত্র বেরিয়েছে। যখন পশ্চিম দিকে মুখ করে বসেছেন, পার্বতী উল্টো দিকে, তখন আর একটা শাস্ত্র বেরিয়েছে। তাই এইভাবে বিভিন্ন দিকে মুখ করে যখন বসেছেন, তখন বিভিন্ন শাস্ত্রের সৃষ্টি হয়েছে। এবং তুমি যদি তুমি যদি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও, তাহলে তোমাকে শিবলিঙ্গকে একদিকে নিয়ে বসে তবে তার আরাধনা করতে হবে। যদি অঘোর নিয়ে করতে চাও, তাহলে আগর শাস্ত্র পড়তে গেলে, তার আরাধনা করতে গেলে, তার ধ্যান করতে গেলে, তার আচার বিচার করতে গেলে পরে, হোম যজ্ঞ করতে গেলে পরে, তোমাকে শিব ঠাকুরের একদিকে, মানে শিব ঠাকুরের এক পাশ থেকে বসে করতে হবে। ঠিক আছে। এর পেছনে যুক্তি আছে। এগুলো যে এমনি এমনি বলেছে তা নয়, তার পেছনে যুক্তি আছে। ঠিক আছে। এইবারে দেখ, যুক্তি বলতে গিয়ে আর একটা জিনিস বোঝায়, যে শিবলিঙ্গ যখন স্থাপনা করা হয়, একমাত্র মহাকালেশ্বর যেটা দক্ষিণামুখী, এটা বাদ দিয়ে বাদ বাকি সব শিবলিঙ্গ কিন্তু যোনিপীঠ যেটা, সেটা কিন্তু একটা ডিরেকশন ফলো করে, সব যোনিপীঠ। ঠিক আছে। এবারে এটার থেকে কি বোঝা যাচ্ছে? যে যখন সূর্য বা চাঁদের যখন আলোটা পড়ে শিবলিঙ্গয় যখন ছায়াটা সৃষ্টি হচ্ছে, যোনিটা তো হচ্ছে বেস, এবারে লিঙ্গটাও ওপরে। হুম এবারে যখন হুম। লিঙ্গর ওপরে ছায়াটা পড়ছে, রোদের যে আলোটা পড়ছে, তার থেকে যে শ্যাডোটা তৈরি হচ্ছে, এবং সেটা যখন লিঙ্গর চারপাশে ঘুরছে, সেই শ্যাডোটা, সেই দিয়ে আমরা কি বুঝতে পারছি, বা মাপটা, যে 2 ফুট 12 মানে কোনো শ্যাডো পড়ছে না। ঠিক আছে। 1টা বাজলো মানে খানিকটা এগিয়ে এলো জনিপিঠে, মানে 1টা বাজে। 2টো বাজলো, তার মানে আরেকটু এগিয়ে এলো। 3টে বাজলো মানে এইখানে 3টের সময় সূর্য এলো, তো জনিপিঠে আর একটু বড় ছায়া পড়লো। তাহলে এইভাবে কিন্তু আমরা দিনের ক্যালকুলেশনটাও করতে পারি, এবং মানে চাঁদের যদি আলো পড়ে, তাহলে রাতেরও ক্যালকুলেশন করতে পারি। ঠিক আছে। তাহলে দিক ওই নির্ণয়। সেই যে, যেটা আমরা এতে দেখেছিলাম, গুপি গাইন বাঘা বাইন, সেই গুপিকে না বাঘাকে গান করতে বললো, কয়েকটা বয়স্ক মিলে হুকো টানছিল গাছের তলায় বসে।
আচ্ছা। বললো তুই বাজাতে পারিস, তুই গান কর শুনি। হ্যাঁ মানে অট্টহাসি টাইপের, তুই গান কর শুনি। এবার কতক্ষণ গান করব, না একটা লাঠি হাতে ছিল একটা বয়স্ক লোকের, সেরকম পুঁতে দিল মাটি। হ্যাঁ, যতক্ষণ না সূর্যের বললো এর আলোটা। ছাওয়াটা, হ্যাঁ হ্যাঁ এর ছাওয়াটা যতক্ষণ না এইখানে আসছে তুই ততক্ষণ গান করে যা। হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে শিবলিঙ্গ দিয়ে আমরা তাহলে এই সময় নির্ধারণ করতে পারি, একদম পারফেক্ট এক্সাম্পল তুই দিয়েছিস। আচ্ছা, এইবারে দেখ, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, সেই পূব পশ্চিম উত্তর দক্ষিণ, সেটারও নির্ণয় করা যাচ্ছে। ঘন্টা, দৈনন্দিন যে দিনের ঘন্টাটা, সেটাও মাপা যাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস দেখ, যুক্তি দিয়ে, আমি কিন্তু জ্ঞান মার্গের কথা বলছি, হ্যাঁ। কিন্তু আজ সেটাই বলছি, কিন্তু সেটা তো আজকালকার দিনে খোলা জায়গায় তো শিবলিঙ্গ থাকে না যথারীতি, মানে সব মন্দিরের মধ্যেই স্থাপনা। তো না, সেখানে তো সূর্য রশ্মির তো কোনো ফাংশনই নেই। আমি আজকের দিনের কথা ভেবে শিবলিঙ্গ ডিফিনিশন তো দিচ্ছি না। হুম হুম আজকে তুই দেখ না, 1700 1600 1700 বছর মুঘল সাম্রাজ্য, ঠিক আছে, তারপরে হচ্ছে ইংরেজ সাম্রাজ্য, এবং সেইখানেও ইংরেজরা আসার পরে কত রকম ভাবে আমরা নিজেরাই নিজেদের শত্রুতা করেছি, কত ধর্ম বেরিয়ে এসছে। এই যে তুই যদি দেখতে চাস, কি বলে, আহ রাজা রামমোহন রয়, ইনি কি করেছিলেন? ইনি হিন্দু ধর্মের বেদকে অস্বীকার করেছিলেন। বেদকে এর আগের দিন কি বলেছিলাম, বেদ হচ্ছে প্রামাণিক শাস্ত্র। হিন্দু ধর্মের 3টে পিলারের মধ্যে বেদ হচ্ছে প্রথম পিলার। হিন্দু বেদকে আমরা প্রামাণিক শাস্ত্র বলি। কিন্তু রাজা রামমোহন রায়ের কথা অনুযায়ী উনি বেদ মানেন না। উনি বলেছেন যা সারমর্ম আছে সবকিছু উপনিষদ নিয়ে। এবং উপনিষদে কি আছে, যে কটা উপনিষদ আছে সব কটা উপনিষদই ব্রহ্মকে নিয়ে বলা হয়, ব্রহ্মকে নিয়ে গবেষণা করা হয়, যে মৃত্যুর পরে কি হবে, ব্রহ্ম কি, কাকে বলে, ব্রহ্মকে কি করে বোঝা যায়, অনুভব করা যায়, এইগুলো। তো যাই হোক, তো ব্রহ্ম সমাজ হলো আমাদের, এই যে ব্রহ্ম সমাজ হচ্ছে সব থেকে লেটেস্ট একটা, কি বলবো, আম, আমাদের সম্প্রদায়। যেরকম আহ, উম, বিষ্ণু সম্প্রদায়, শিব সম্প্রদায়, হুম হুম কালীর হুম যে শাক্ত সম্প্রদায়, ঠিক আছে, সব থেকে লেটেস্ট, মানে 1828 খ্রিস্টাব্দে, মানে সালে, খ্রিস্টাব্দের বলাটাই ঠিক, ইংলিশে যেহেতু, মানে এইটিন হুম হুম। টোয়েন্টি এইট তখন ব্রাহ্ম সমাজের সৃষ্টি হয়। কার দ্বারা? তোর রাজা রামমোহনের দ্বারা। এবং তিনি কি করেন, আর একটা মনোথেইস্টিক, মনোথেইস্টিক মানে এক ব্রহ্ম, মানে উনি বেদ মানেন না, দেব দেবী মূর্তি পূজা এগুলো কিচ্ছু মানেন না, ঠিক আছে, শুধু ব্রহ্মকে নিয়ে। এবং তারপরে উনি তো বোধহয় তখনও রাজা হননি, ঠিক আছে, তারপরে রাজা উপাধি পান। ও রাজা উপাধি পাওয়ার পরে 28 29 30 31, মানে 1831 সালে উনি বোধহয় ইংল্যান্ডে চলে যান। ইংল্যান্ডে চলে যাওয়ার পরে তখন ব্রাহ্ম সমাজকে আর একজন কন্ট্রোল করেন, এগুলো একটা অন্য গল্প। এবং সে তার তার অনুযায়ী কি হচ্ছে, মানে মত অনুযায়ী যে আহ, উম, আহ, ইসলাম ধর্ম, ইসাই ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যে কোনো তফাৎ নেই। তো একই স্কুলে বাইবেলও পাঠ হচ্ছে, কোরআনেরও পাঠ হচ্ছে, আবার উপনিষদেরও পাঠ হচ্ছে, মানে সব কটাকে একটা খিচুড়ি তৈরি করে সেখান থেকে একটা নতুন ধারা চালু হলো। তো এই সমস্ত জিনিসগুলোর কারণে আমরা বাঙালিরা টোটাল কনফিউজ যে হচ্ছেটা কি। এবং যার জন্য দেখবি সব থেকে বেশি নির্লিপ্ত কিন্তু বাঙালি। যা বাঙালিদের মধ্যে দুটো ভাগ আছে, এক হচ্ছে যারা ভক্তি মার্গে হাঁটে, আর আরেক হচ্ছে খুব নির্লিপ্ত, যে আমি ভগবান মানি কারণ সবাই মানে তাই, নিশ্চয়ই কিছু একটা আছে কারণ সবাই বলে তাই, কিন্তু আমার ওই ব্যাপারে অত বেশি কিছু জানার দরকার নেই। আমার টাকা পয়সা সংসার পেট বাড়ি ঘর গাড়ি এই হলেই আমার হয়ে গেল। বিপদে পড়লে পরে একটুখানি মন্দিরে যাব, একটু পুজো টুজো দেব, বাড়িতে হোম টোম করবো, আদারওয়াইজ ভগবান ভগবানের জায়গায়, ঈশ্বর ঈশ্বরের জায়গায়, আমি একটু নির্লিপ্ত টাইপের। নির্লিপ্ত মানে কি? যার জন্য দেখবি আমাদের মধ্যে সব থেকে বেশি যে সবাই এক, সবাই তো মানুষ, তাহলে সব ধর্ম এক, সব ধর্ম এক নয়, সব গ্রন্থও এক নয়। আজকে ইংলিশ আর ম্যাথামেটিক্স কি এক জিনিস? আমি যদি পড়াশোনার দিক থেকেই ধরি, তাহলে ইংলিশ আর ম্যাথস কি এক জিনিস হলো? বা না। বাংলা আর হিন্দি কি এক ভাষা হলো? তাই না? আলাদা তো।
বাংলায় যেভাবে ক লিখি হিন্দিতে কি সেইভাবে ক লিখি? পাল্টে যাচ্ছে তো। তাহলে এখানেই কত তফাৎ। তাহলে ধর্ম, সব ধর্ম এক কথা বলছে, কি করে বুঝলাম? কি করে আমি বলি? তো যাই হোক, তো এই রকম নানা হুম হুম। কারণে এই যে তোর মনে ডাউটটা আসছে না, যে এখন তো মন্দিরে থাকে, এগুলো তো আমরা দেখতে পারি না। দেখতে পারি না মানে যে এর পেছনে কোনো কারণ নেই বা যুক্তি নেই সেটা অস্বীকার করিস না। কারণ সব দিক যদি, যখন যখন শাস্ত্রের ভেতরে ঢুকে যাবি, তখন এইগুলো এক একটা দিক। এছাড়াও হাজার হাজার দিক থাকতে পারে, কিন্তু এইগুলোও এক একটা দিক। আমি সেটা বলার চেষ্টা করছি। আচ্ছা। যেরকম ধর, একটা তোকে গোল দিলাম, গোল এঁকে দিলাম, ঠিক আছে? যেরকম জনিপীঠ, জনিপীঠটা কি হয়? গোল থাকে, আর একটা দিকে একটুখানি মুখ থাকে, গোমুখের মতন একটা মুখ করা থাকে, তাই তো? তাহলে গোমুখ, মুখটাকে বাদ দে, জনির মুখটাকে বাদ দে, খালি গোল অংশটাকে ধর। আমি তোকে ওই রকম একটা গোল অংশ দিয়ে দিলাম, একটা থালার মতো, ঠিক আছে? এবারে তোকে বললাম যে তুই কোনো স্কেল ছাড়া, বা স্কেলও নিয়ে নে, ঠিক আছে, তুই আমাকে সেন্টারটা বের করে দে। যে এই যে গোল যে হুম আকৃতির হুম। থালাটা দিয়েছি, থালা তো ছোট হয়ে গেল। একটা শিবলিঙ্গ তো একটা থালার সাইজে হয় না, বড় হয়, যেগুলো মন্দিরে স্থাপনা করা হয়। তাহলে ধরে নে 6 ফুট বাই 5 ফুটের, 6 ফুট বাই 6 ফুটের একটা গোল আকৃতি, মানে স্কোয়ার হয়ে যাচ্ছে 6 ফুট বাই 6 ফুট। মানে আমি বলছি যে বিশাল হ্যাঁ, একটা বড়, গোল আকৃতি, যাই হোক। যার আমি তোকে কোনো মাপ দিলাম না। গোলটা কত বড়, বড় গোল, ঠিক আছে, তুই হুম ওর হুম। মধ্যে ধর এঁটে যাবি, এটাও হাত পাত মেলতে পারবি, বিশাল বড় গোল। মানে তুই বলছিস যে তোর ডায়ামিটার কি, তার সার্কামফারেন্স কি বা কি, এসব কিছুই দিচ্ছ না, খালি আমি একটা গোল কিছু, জিনিস দিয়ে দিবে। হ্যাঁ, আমি একটা গোল এঁকে দিলাম। এবারে আমি তোকে বললাম যে তুই ওর সেন্টারটা আমাকে খুঁজে বার কর। কি করে বার করবি? আমাকে হ্যাঁ, সেন্টারটা ম্যানুয়ালি তো বোঝা। সম্ভব না। ম্যানুয়ালি কেন, কোনো কিছু দিয়েই সম্ভব নয়। যদি না পাইয়ের ফর্মুলা তোর জানা থাকে, 22/7, 22/7। ঠিক আছে? কারণ যদি তোকে, তুই যদি ফিতে দিয়ে দিয়ে মেপেও নিস, বা হাত দিয়ে দিয়ে যদি তুই সারকমফারেন্সটা, ঠিক আছে, মেপেও নিস, তাহলে শুধু সারকমফারেন্স দিয়ে তুই কিন্তু সেন্টার অফ দ্য সার্কেল সেটা আবিষ্কার করতে পারবি না। সেন্টারটা ধরতে গেলে কিন্তু তোকে পাইয়ের ফর্মুলা জানতে হবে, উইচ ইজ 22/7, তাই তো? তাহলে দেখ, শিবলিঙ্গর মধ্যে তুই যদি একটা শিবলিঙ্গ বানাতে যাস, তোকে সবার আগে কি জানতে হবে? পাইয়ের ফর্মুলা। তাহলে এবার তুই বল, যে পাইয়ের ফর্মুলা আমাদের দেশে আবিষ্কার হয়েছে না বিদেশে আবিষ্কার হয়েছে? আমাদের অবভিয়াসলি, তাহলে দেশ মানে বেদে, বেদেতেই চলে যেতে হবে আবার সেই। বেদে তো যাচ্ছি, কিন্তু বেদের পরে এটা, শিবের আগম শাস্ত্র যেটা, সেটা বেদের পরে এসছে, বেদ সবার হুম। আগে। কিন্তু শিব কি বলে গেছেন, শিব ঠাকুর বলে গেছেন যে কলিযুগে বেদের মন্ত্র অপবিত্র হয়ে যাবে। যেহেতু বেদ পাঠ করা এবং বেদের উচ্চারণ করা এবং বেদের ভুল ত্রুটি, মন্ত্রের ভুল ত্রুটি ধরার লোক থাকবে না, তাই বেদ পাঠ করে তুমি কিচ্ছু করতে পারবে না। কারণ তুমি ঠিক করছো না ভুল করছো, তুমি তোমাকে বিচারটা কে করবে? শুধু তাই নয়, বেদ মন্ত্র হুম। অপবিত্র হবে তা নয়, বলছে আচার বিচারও আমাদের অপবিত্র হয়ে যাবে। একটা সামান্য উদাহরণ দিই। যেরকম ধর, আমাদের বাড়িতে ধর হোম হবে, যজ্ঞ হবে, তো ঠাকুর মশাই কি লিখে দেন? 250 গ্রাম ঘি, ব্যাস হয়ে গেল তো। হ্যাঁ, এবারে তুই কি করিস, দোকানে গিয়ে বলিস, আর বেল কাঠ। বলছি 250 গ্রাম ঘি দিন, হুম। তাই তো? এবারে 250 গ্রাম ঘি তুই নিয়ে এলি, কিন্তু তুই কিন্তু শাস্ত্র জানলি না। শাস্ত্রে বলা আছে গ ঘি, মানে গরুর ঘি, গরুর দুধের যে ঘি, সেটাই খালি হোমে লাগবে। তার যদি অন্যথা হয়, তাহলে যে যজমান, মানে আমি পুজো করাচ্ছি, আমার আয়ু নাশ হবে। বুঝছিস কি বললাম? আমার আয়ুর কি হবে, ক্ষতি হবে, আয়ুর নাশ হবে। এর আগের একটা ভিডিওতে প্রাণ কাকে বলে বুঝিয়েছিলাম। প্রাণা, সমানা, অপানা, হুম হুম। ঠিক আছে, ভিয়ানা, উড়ানা। তাহলে প্রাণের শেষ হবে, প্রাণের ক্ষয় হচ্ছে, মানে কোথাও না কোথাও আমি যদি মোষের ঘিয়ের, হোমে, হোমের মধ্যে যদি মোষের ঘি ঢালি, তাহলে সেই যে বাষ্পটা বেরোচ্ছে ওখান থেকে,
হোম থেকে, সেটা বুঝতে পেরেছি। আমার শরীরে ক্ষতি করছে। এখন পর্যন্ত বিদেশেও কোনো রিসার্চ করে বের করতে পারিনি যে গরুর দুধ আর মোষের দুধের মধ্যে তফাৎ কি, কিন্তু করছি। এবং রিসার্চ করলে আমি সেটাই প্রার্থনা করি যে কেউ যেন রিসার্চ করুক আমাকে ভুল প্রমাণ করার জন্য, তাহলে তারা বুঝতে পারবে যে তফাৎটা কোথায়। তো তার মানে কি, আমরা আচার বিচারও ভুলে যাচ্ছি, পুজোর সরঞ্জামও ভুলে যাচ্ছি। স্টিল নিয়ে আসছি যেখানে লোহা হচ্ছে তুচ্ছ জিনিস ধরা হয় ধাতুর মধ্যে, ঠিক আছে। আসন, আসন আমরা যে বসি, এখন তো হাতে বোনা আসন, উলের আসন, যা খুশি দিয়ে একটা দেখতে ভালো হলেই আসনে বসছি। নিয়ম কি? নিয়ম ছিল হচ্ছে হরিণের ছাল, বাঘের ছাল। যখন লক্ষ্মীর আরাধনা করবে, ঠিক আছে, যখন শক্তির আরাধনা করবে, ঠিক আছে, এই যে তন্ত্রের আরাধনা করবে, শিব কি পরে থাকেন? বাঘের ছাল। তো যখন শক্তির আরাধনা করবে তখন কি করবে? বাঘের ছালের ওপরে বসবে। তো এখন তো রাজা মহারাজারা আর ব্রিটিশরা আর মুঘলরা তো বাঘ মেরে শেষ হুম। করে দিয়েছে সব, বাঘ এখন পাওয়া যায় না। কিন্তু তবুও আমাদের বেদে বলে দেওয়া হয়েছে কি, যে আসনে বসে আমাদের পুজো দিতে হবে। তা আমরা যে বাজার থেকে যা খুশি একটা আসন কিনে নিয়ে চলে আসলাম, কিন্তু সেই আসনটা কি প্রকৃত আসন বলা হয়েছে শাস্ত্র অনুযায়ী? আমরা ভেবে দেখি না। ওখানে বলা হয়েছে যে কিছু যদি না পাও তাহলে ভেড়ার লোমের আসনে বসো, মানে পশম, ভেড়ার যে পশমটা, সেই আসনে বসো, সেই লোম দিয়ে তৈরি করা আসনে বসো। কেন? কারণ ধরা হয় যে ওটা শুদ্ধ। অন্য যে কোনো কাপড়, অন্য যে কোনো কাপড়কে অশুদ্ধ ধরা হয়, হুম। হুম। সেটাকে কাচতে হবে, ই করতে হবে। আচ্ছা, এখন আমরা ঠাকুরের বাসন মাজি কি দিয়ে? তামার জিনিস হলে পরে আমরা একটুখানি কি বলে লেবু বুলিয়ে নিই, কারণ তেঁতুল। জানি তেঁতুল বা লেবু, ঠিক আছে। আর যদি তামার না হয় তাহলে একটুখানি ওই লিকুইড সাবান পাওয়া যায় কিনতে বাজারে, ওই সাবান বুলিয়ে নিলাম। কিন্তু সেটা কি শুদ্ধ করলাম? করলাম না। ক্ষতিটা কোথায় করছি? এই যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, একদিনে বোঝা যায় না। দীর্ঘদিন যখন এই কেমিক্যাল গুলো আমাদের শরীরে যাচ্ছে অল্প 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 পরিমাণে, তখন সেটা আমাদেরকে ক্ষতি করছে। সেই জন্য আমাদের শাস্ত্রে কি বলা আছে, যে যখন তুমি ধাতুর কোনো জিনিসকে মানে মাজবে, মাজা ঘষা করবে, তখন তার জন্য প্রয়োজন মাটি। একমাত্র মাটি হচ্ছে শুদ্ধ জিনিস। তাহলে আমরা সব ভুলে গেছি। এবারে মাটি কখন খুঁড়বো তার জন্য সময় আছে, যে সোমবার আর বুধবার মাটি করা ভালো, মঙ্গলবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার, এই সমস্ত দিনে মাটি খুঁড়তে নেই। এই মাসে মাটি করা বারণ। অম্বুবাচীতে মাটি খুঁড়তে নেই, এটা সবাই জানে। তাহলে তার জন্য আমাদের নিয়ম করে দেওয়া আছে। কিন্তু আমাদের এখন কিছু নেই। আমরা আমরা পড়তেই জানি না সংস্কৃত। আমরা উদ্ধার করব কি করে যে আমাদের পূর্বপুরুষরা কি বলে গেছে? তো সেই জন্য শিব কি ঠাকুর বলে কি গেছে? বলেছে, যে বেদ কলিযুগে অচল, ঠিক আছে। তাহলে কি করতে হবে? তার জন্য তন্ত্র হচ্ছে সব থেকে সহজ মার্গ, শিব ঠাকুরের কথা অনুযায়ী। তাহলে সেই তন্ত্রের পথে আমাদেরকে হাঁটতে হচ্ছে। এবারে তার মানে কি, বেদের অনেক পরে তন্ত্র এসছে, শিবাগম শাস্ত্র এসছে, এটা প্রমাণিত হলো। এইবারে হুম। এই যে বললাম পাই, তাহলে পাই কিন্তু পরে এসছে, কিন্তু পাশ্চাত্য দেশের আগে এসছে, হ্যাঁ। ঠিক আছে। যদি এটা আমরা না বুঝতে শিখি, যদি পাইয়ের ফর্মুলা, পাই কাকে বলে সেটা না বুঝি, আমরা শিবলিঙ্গ গড়তেই পারবো না, বানাতেই পারবো না শিবলিঙ্গ। তাহলে দেখ, শিবলিঙ্গ বলতে কত কিছু বোঝাচ্ছে, তাই না? তাহলে যে কোনো একটা জিনিসকে যখন গভীরে নিয়ে যাবে, গভীরে তাকে নিয়ে ভাবনা চিন্তা করবি, তখন দেখবি অনেক দরজা খুলে যাবে, অনেক যুক্তি চলে আসবে। শিবলিঙ্গ বলতে কি, এটা যতক্ষণ পর্যন্ত না সবকটা আগম শাস্ত্র পড়ছিস, যখন লিঙ্গ পুরাণ পড়ছিস, ঠিক আছে, শিব পুরাণ পড়ছিস, ঠিক আছে, এই সমস্ত জিনিস যতক্ষণ না ঘেটে নিচ্ছিস, তারপরে আর একটা আছে, যেরকম ধর বানলিঙ্গ, মানে নর্মদাতে তো জানিস পৃথিবীতে এমন একটা নদী যেটা হচ্ছে নর্মদা, বা আমার খুব কাছের রেবা বলা হয়, রেবা, REWA, রেবা। হুম। রেবা বলা হয় শিবের পুত্রীর নাম। আমরা বাঙালিরা অনেকেই জানি না, ঠিক আছে। তো শিবের পুত্রীর নাম হচ্ছে
রেবা বা নর্মদা। তা এই নর্মদাই এমন একটা জিনিস যেখানে বলা হয় नर्मदा का हर एक कंकर में शंकर बसता है। नर्मदा का हर एक कंकर में शंकर बसता है। এই কথাটা বলার অর্থ হচ্ছে যে নর্মদা এমন একটা পৃথিবীতে নদী যেখান থেকে শিবলিঙ্গ তৈরি হয়। হ্যাঁ, ঠিক আছে, নিজে দেখেছি। থেকে। এবারে সব নিজে থেকে শিবলিঙ্গ তো দেখেছি। এক কালারের হয় না, এক সাইজের হয় না, প্রত্যেকটা শিবলিঙ্গ আলাদা। যেরকম আমাদের বুড়ো আঙ্গুলের ছাপ কারোর এক হয় না, পৃথিবীতে যত মানুষ আছে বুড়ো আঙ্গুলের ছাপ কিন্তু প্রত্যেকটা মানুষের আলাদা। তেমনি তেমনি আলাদা। নর্মদেশ্বর শিবলিঙ্গ কিন্তু প্রত্যেকটার থেকে প্রত্যেকটা আলাদা। এবং তারও আবার ব্যাখ্যা আছে যে কোন কোন নর্মদার কোন শিবলিঙ্গতে কি পাঠ করলে বা কি আহ, সাধনা করলে পরে সেটা দেয়। যেরকম বানলিঙ্গ, যেটা একদম কালো কুচকুচে কিন্তু চকচক করছে জামের মতন, জাম ফল যেরকম হয়, ঠিক আছে, হুম হুম। সেই রকম চকচক করতে হবে, ঠিক আছে, হাঁসের ডিমের মতন সাইজ হতে হবে, ঠিক আছে, এ- আর কুচকুচে কালো তার রং হতে হবে। তাহলে সেটাকে বলা হয় বানলিঙ্গ। সেটা কি করে? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চারটেই প্রদান করে থাকে। ঠিক আছে। আবার যদি সাদা শিবলিঙ্গ হয় তাহলে সেটা সেটা আবার কি দিচ্ছে? সেটা আবার শুধু মোক্ষের পথে নিয়ে যাবে, মোক্ষ। আবার শিবলিঙ্গ, সাদা বলতে কিন্তু তুমি সেটা বলছো? সাদা বলতে ধরো এই যে কোষ্টি পাথরের যেটা হয়। কষ্টি পাথরের কোনো তো শিবলিঙ্গ আমি দেখিনি। না, কোষ্টি না, সরি, আমি ভুল বললাম। আরে বলো না, স্ফটিক, কাঁচের মতো যেটা। হ্যাঁ, হ্যাঁ, স্ফটিক লিঙ্গ তো আলাদা হয়ে গেল। এই দেখ স্ফটিক আবার কিরকম তুই বললি বলে। স্ফটিক একটা অদ্ভুত পাথর। স্ফটিকের শিবলিঙ্গ হয়। এবারে স্ফটিক হচ্ছে এমন একটা ক্রিস্টাল, কোয়ার্টজ, কোয়ার্টজ ক্রিস্টাল, যেটা কি খুব ঠান্ডা। তাহলে সেটাও আমাদের একটা পড়াশোনার বিষয়। সবই তো হচ্ছে জ্ঞান। এবারে জ্ঞান কি আমাদের এখন হচ্ছে কি বাবা, পড়াশোনা কর তাহলে চাকরি করতে পারবি, দুটো পয়সা রোজগার করতে পারবি। আমাদের সমাজে এখন পড়াশোনা করার সাথে পয়সা রোজগার সম্পর্ক। মানে এইটুকুই হচ্ছে, কেন পড়বি? না পয়সা রোজগার করতে হবে। কেউ ডাক্তার হলে বেশি রোজগার করবে, আর কেউ অটো চালালে পরে কম রোজগার করবে, তাই বলা হচ্ছে পড়াশোনা কর রোজগার। কিন্তু বৈদিক সভ্যতার বা আমাদের হিন্দু সভ্যতা, সিন্ধু নদীর পাড়ে যে সভ্যতাটা, তাদের উদ্দেশ্য জ্ঞান কি? যে জ্ঞান অর্জন করো এবং নিজেকে মুক্ত করো। লার্ন অ্যান্ড মেক দাই সেলফ ফ্রি। মানে জ্ঞান অর্জন করো এবং নিজেকে মুক্ত করো। মুক্ত কখন করতে পারবি? যখন তুই জ্ঞান অর্জন কর, কিসের থেকে কি হচ্ছে কেন হচ্ছে, যখন সেই জ্ঞানটা তুই জানতে পারবি, নিতে পারবি, তখন তুই মুক্ত হলি সেই ভাবনাটা থেকে। সে রাস্তাটা খুব স্মুথ হলো। তাহলে স্ফটিক এমন একটা জিনিস যেটা নিয়ে আবার আর একটা গ্রন্থের সৃষ্টি হয়েছে, যে কি কোয়ার্টজ কাকে বলে, কত রকমের কোয়ার্টজ আছে, স্ফটিক কাকে বলে, ক্লিয়ার ক্রিস্টাল কোয়ার্টজ কাকে বলে, এই পাত্র এই ধরনের কোয়ার্টজটা কতটা ঠান্ডা হয় যে অন্ধকারে যদি দুটো স্ফটিককে ঘষা হয় তাহলে সেখান থেকে স্পার্ক মানে আগুন, আগুনের শিখা ছোটে। তো এই বৈশিষ্ট্যটা আমাদের কাছ অব্দি পৌঁছে দেওয়ার জন্য এসছে আবার কি, স্ফটিকের শিবলিঙ্গ। হ্যাঁ, ভক্তি মার্গে কি তার কোনো মূল্য নেই? অবশ্যই আছে। আমি যে কটা বলছি সেগুলো হচ্ছে, যদি 5,000 খানা কারণ থেকে থাকে, তার মধ্যে এইগুলো কয়েকটা মোটে কারণ। অনেক কারণ আমার জানা নেই। এই কটাই কারণ আমি বলছি না, আমি কথাটা যেটা বলছি বুঝতে আমি বুঝতে পারছিস? পেরেছি। যে এ হুম হুম কটাই হুম। কারণ নয়, শিবলিঙ্গর ডেফিনিশন দিতে গেলে পরে এ কটাই তার মধ্যে পড়ে না, কয়েক হাজার ডেফিনিশন হয়। ঠিক আছে, তার মধ্যে যেটুকু মনে পড়ছে আমি ততটুকু বলছি যে এর অর্থ এই। এগুলো সব হচ্ছে জ্ঞান অর্জন করার এক একটা জায়গা এবং প্রতীক, সেটা বলা হচ্ছে। তাহলে আমার মনে হয় এইটুকুই থাক নাকি? হ্যাঁ, এইটুকুনি থাক, হ্যাঁ হ্যাঁ, এইটুকুই থাক। মোটামুটি হালকা হোক, বা আমি জানি না এটাকে কিভাবে বলবো, যেটুকুনি বুঝিয়েছো, এটাই সময় লাগবে আর একটু, মানে এই ভিডিওটা যতবার দেখবো, যতবার শুনবো, আস্তে আস্তে ক্লিয়ার হবে, একবারে অতটা
এ করা যাবে না, নেওয়া যাবে না। হ্যাঁ। এত কিছু তো জানতাম না, শিবলিঙ্গ মানে শিব ঠাকুর, সেইভাবেই আমরা না, পুজো করে এসেছি, না, সেইভাবেই করে এসেছি। এই ধর এই যে এক একটা মিটিওরয়েড, শিবলিঙ্গ এক এক। ধর এমনও শিবলিঙ্গ আছে যেটা হচ্ছে কি মিটিওরয়েড, পৃথিবীর বাইরে অন্য গ্রহ থেকে আমাদের দেশ, আমাদের পৃথিবীতে এসে পড়েছে, তাকে যত্ন করে শিবলিঙ্গ রূপে আমরা রেখে দিয়েছি। বললাম না, পুজো করার অনেক এক, পুজো মানে যে আমি নিজেকে সমর্পণ করে দিচ্ছি সব সময় কিন্তু তা নয়। পুজো মানে হচ্ছে তাকে রেসপেক্ট দেওয়া, মানে সম্মান দেওয়া। হুম হুম হুম। সম্মান কাকে দিই? আগুনকে আমরা সম্মান দিই। কেন সম্মান দিই? কারণ যদি আমরা তাকে সম্মান না দিই, আমার বাড়ি ঘর তো পুড়িয়ে দিতে পারে, তাই তো? তাহলে সম্মান দিই বলে আমরা সেটাকে কন্ট্রোল করতে শিখেছি। এই কন্ট্রোল করাটা, এটাই তো একটা জ্ঞানের বিষয়। জ্ঞানের বিষয়। এমন 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 অনেক শিবলিঙ্গ আছে যার উপরে গরমের মানে দুপুর রোদ্দুরেও পুরো গোটা রোদ্দুরটা শিবলিঙ্গের ওপরে পড়ছে, কমলার রঙের দেখতে, রৌদ্রলিঙ্গ বলা হয়। ঠিক আছে? হাত দিবি, একদম ঠান্ডা, অথচ পুরো তাপ, মানে তুই আশেপাশে পা রাখতে পারবি না, দাঁড়াতে পারবি না, এত গরম হয়ে গেছে পাথর চারিদিকে। কিন্তু শিবলিঙ্গর গায়ে যখন হাত দিবি, দেখবি ঠান্ডা একদম। তাহলে এইগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এবারে ওইখানে যখন চলে যাবি, যে এখানে কিভাবে পুজো করা হয়, কি রীতি, কি নীতি, কি উপাচার, যে কি সামগ্রী, তাদের গ্রন্থটা পাঠ করলি, তার মন্ত্রগুলো, ওখানে পুজোর মন্ত্র আলাদা, সেই মন্ত্রটা পাঠ করলি, মানে পড়ে দেখলি, যদি সংস্কৃত জানিস, তবে কি আবিষ্কার করতে পারবি যে এখানে অ্যাকচুয়াল জ্ঞানটা কি রক্ষা করা হচ্ছে, কি জ্ঞান রক্ষা করা হচ্ছে এখানে, এবং এটা আমাদের শরীরের উপরে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। কারণ এই যে কটা জিনিস বললাম, যারা ভক্তি মার্গে আছে তারা বলতে পারে যে এই তো বলছে সব যুক্তি দিয়ে বলছে, তারে কি ভক্তির পথে কিছু হয় না? ভক্তিটা কোথায় আসছে? মানে ভক্তি মার্গে কেন? তুমি যে পুজো করছো, তুমি তো ভক্তি দিয়ে পুজো করছো। এবারে তুমি যখন রসলিঙ্গ মানে পারদের যখন লিঙ্গকে পুজো করছো, তখন সেই পারদের লিঙ্গকে যখন ছুঁয়ে তাকে জল ঢেলে যখন পুজো করছো, তার 10 ফুট এরিয়া জুড়ে তার মধ্যে যখন ঢুকে আসছো, তখন সেই পারদের শিবলিঙ্গটা তোমার শরীরের মধ্যে একটা রিয়াকশন তৈরি করছে, যেটার থেকে তোমার কোনো না কোনো উপকার হচ্ছে। যখন তুমি মহাকালেশ্বর মন্দিরে ঢুকছো, তখন সেই মন্দিরের মধ্যে ঢোকার পরে সেই অনুপরমাণুতে যে এনার্জিটা বিচরণ করছে, সেটা তোমার শরীরের উপরে ইম্প্যাক্ট ফেলছে, সেটা তোমার উন্নতি ঘটাচ্ছে। মানে তুমি যদি পেছনের কারণগুলো না জেনেও ভক্তি মার্গে যাও, তাহলে যে কোনো শিবলিঙ্গ তোমার ভালোই করবে, খারাপ কেউ করবে না। কিন্তু ভালো কিভাবে করবে, কেন করবে, সেগুলো হচ্ছে জ্ঞান মার্গের পথিকের জন্য। একদম একদম। কিন্তু তার মানে ঠিক এই নয় আছে। যে আর ভক্তি মার্গে যাওয়া যাবে না। তুমি পুজো করো, যে কোনো হ্যাঁ, বুঝতে শিবলিঙ্গকে পেরেছি। পুজো করো। মানে নোয়িংলি ওর আননোয়িংলি ব্যাপারটা হচ্ছে এইটাই। জেনে করলে পরে তুমি কারণটা জেনে করছো, না জেনে করলে পরে তার থেকেও তুমি উপকার পাবে, সেটা ভক্তি মার্গের পথ। সেটাই। ঠিক আছে, টাটা। ঠিক আছে, আজকে এই অবধি থাক।